আমি এ পর্যায়ে শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। নেপালের গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন আজকে তারা ক্ষমতায় তার প্রান্তে, আমাদের এখানে এটি আসলে কেন সম্ভব হয়নি? একই প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ। তরুণদের উপরে ভর করে আমাদের এই সাউথ এশিয়ায় 3টা দেশে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। প্রথমে শ্রীলঙ্কায়, তারপরে বাংলাদেশে, তারপরে নেপালে। আপনি শ্রীলঙ্কার অবস্থাটা যদি দেখেন, এবং সেখানেও কিন্তু এই ধরনের গোষ্ঠীর শাসন ছিল, তাদের অর্থনীতি, তাদের রাজনীতিতে বিভাজন ছিল, কিন্তু সেখানে কতগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ যারা করেছিলেন তাদের মধ্যে কেউ কেউ এগিয়ে এসেছেন এবং তার ফলাফলটা তারা পেয়েছেন। শ্রীলঙ্কায় যারা ক্ষমতায় আছে, জেভিসি নামে একটা রাজনৈতিক দল, তারা আদর্শিকভাবে বামপন্থী এবং তাদের বিরুদ্ধে একসময় তাদের দেশে 2টি গণ অভ্যুত্থানের চেষ্টা এবং তার ভেতর থেকে প্রায় 40,000 তাদের দলের কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এবং তারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে তো ছিলই, নানা রকমের নির্যাতনের মুখেও ছিল, কিন্তু গণ অভ্যুত্থানে তারা খুব সিনসিয়ারলি অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণ করার পরে মানুষের কাছে এসে যে আস্থাটা অর্জন করেছে এবং এই আস্থাটা দিয়ে তার আগের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে তাদের সদস্য সংখ্যা ছিল 6 জন, সেখান থেকে প্রায় 200-র কাছাকাছি পরবর্তী নির্বাচনে তারা বিজয়ী হয়েছে, আসন পেয়েছে। তার আগের নির্বাচনে, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট নির্বাচনে তাদের কাস্টিং যে ভোটের 2-2.5% ভোট তারা পেয়েছিলেন, কিন্তু পরের নির্বাচনে তারা আবার বিজয়ী হয়েছেন। আমাদের এখানে কেন হলো? আমাদের এখানে যাদেরকে আমরা সামনে রেখে রাস্তায় নেমেছিলাম তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অভ্যুত্থানটা কিসের বিরুদ্ধে হয়েছিল? বৈষম্য। আমাদের সমাজের মধ্যে বৈষম্যের যে পকেটগুলো, আপনি এই ছাত্রনেতাদের কোথাও কিন্তু শুনেছেন যে তারা শিক্ষার বৈষম্য, চিকিৎসার বৈষম্য, আঞ্চলিক বৈষম্য এগুলো নিয়ে কখনো কথা বলতে? না। তারা সবসময় গলার শির উঁচু করে একে ধরবো, তাকে মারবো, তাকে খেয়ে ফেলবো, এর বাইরে আপনি কোনো কথা কি তাদের কাছ থেকে শুনেছেন? যে গণ অভ্যুত্থানে গরিব মানুষের পার্টিসিপেশন ছিল সব থেকে বেশি, তারা স্বজন হারিয়েছে। আমাদের কোনো এলিটের সন্তান হারাননি কেউ, ভাই আত্মীয় স্বজন হারাননি, হারাক সেটি আমরা চাই না, কিন্তু হারিয়েছে গরিব মানুষ। সেই গরিব মানুষকে আপনি প্রত্যাখ্যান করেছেন, সেই গরিব মানুষের স্বার্থের কথা আপনি বিবেচনা আনেন নাই, সেই গরিব মানুষ আপনার প্ল্যানের মধ্যে ছিল না, বরং আপনি এখানে বিভাজনটা বাড়িয়েছেন। আপনি টার্গেট করেছেন শেখ মুজিবের বাড়ি ভাঙতে হবে, আপনি টার্গেট করেছেন শহীদ মিনার ভাঙতে হবে, 21শে ফেব্রুয়ারি পালন করা যাবে না, রমনার বটমূল্যে হামলা করতে হবে, ছায়ানট ভাঙতে হবে, প্রথম আলোতে জ্বালিয়ে দিতে হবে, অর্থাৎ যত ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড, এর ভেতর থেকে আপনার প্রতি যে সহানুভূতিশীল মানুষ তারা এখান থেকে সরে গেছে এবং আপনি ক্রমশই একটা দানবীয় শক্তিতে পরিণত হয়েছেন। ঢাকা শহরের বহু মহল্লায় গণ অভ্যুত্থানের সময় যে মানুষ নেমে এসেছিল, এই ছাত্রনেতারা জাগতো, এই সমন্বয়করা জাগতো, জানালার থেকে দেখে তারপরে দরজা আটকে দেয়, কারণ এরা কোনো বাড়িতে ঢুকে মব সৃষ্টি করে চাঁদাবাজি করতে পারে, এরকমের বহু ঘটনা আছে। কিন্তু নেপালের পরিবর্তনের পরে আপনি কোনো ছাত্রনেতাকে কি এই ধরনের মব তৈরি করতে দেখেছেন? না। তাদের সেখানে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং তারা বলেছে যে আমাদের দেশের অবস্থা বাংলাদেশের মতো হতে দেব না, এবং তারা বাংলাদেশের মতো হতে দেয়নি। এই মব স্টারদেরকে তারা কোনো স্পেস দেয়নি, তারা অন্যায় করেছে। সেখানে যত গণ অভ্যুত্থানের সময় সহিংস ঘটনা যতগুলো ঘটেছে, তারা কিন্তু স্পষ্ট করে বলেছে যে আমরা কাউকে ছাড় দিব না, আমরা আইনের দৃষ্টিতে যে অপরাধ করেছে তার বিচার করবো। আর আমাদের এখানে ইনডেমনিটি দিতে হচ্ছে, কারণ এই যে চাঁদাবাজি, এই যে গুন্ডামি, এই যে মাস্তানি, এই যে মানুষের চাঁদা করা, শক্তি দেখানো, এগুলোর থেকে তাদেরকে নিষ্কৃতি দিয়েছে। আমি তো মনে করি যে আমাদের শুধুমাত্র গণ অভ্যুত্থানে এই তরুণদের বিপথে তারা যায়নি, এইগুলোর পেছনে আমি প্রধানত দায়ী করি আমাদের সাবেক প্রধান উপদেষ্টাকে। তার হাতে যে সুযোগটা এসেছিল সেই সুযোগটা তিনি কাজে লাগাননি। ভাই যথার্থ বলেছেন, তরুণরা তুমি এসে ঢাকা শহরের সব থেকে বিলাসবহুল জায়গায় ইফতারের কথা বলেছেন। আমি জাস্ট তথ্যটা দিয়ে দিই, গত বছর ইফতার হয়েছিল বিশিষ্ট ব্যক্তি কূটনীতিকদের সম্মানে 5 স্টার হোটেলে, আর জুলাই অভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারের সদস্যদেরকে কোথায় ইফতার করেছিল জানেন?
নিচে সোহরাওয়ার্দী উদ্যানে অর্থাৎ আপনি শুরুতেই বিভাজন করেছেন। তাদের যে সম্ভাবনাটা ছিল, তাদেরকে মানুষ যেভাবে গ্রহণ করেছিল, তারা নিজেরাই সেটিকে নষ্ট করে ফেলেছে। কিন্তু নেপালের শিক্ষার্থীরা সচিবালয়ের 14 তলার মধ্যে উঠে বলে নাই যে পরীক্ষা বাতিল করতে হবে। তারা গিয়ে তাদের যে স্থাপনাগুলো ভাঙেনি, তারা তাদের অমুক দলকে নিষিদ্ধ করতে হবে সেটি বলেনি, তারা গিয়ে তাদের হেরিটেজগুলোকে আঘাত করেনি, তারা তাদের ঘরে বাইরে যেখানে সেখানে ফ্যাসিস্টের অনুসারী দোসর তাদেরকে খুঁজে বের করেনি, অন্যের সভা সমাবেশে হামলা করেনি। এবং এর ফলাফল নেপাল চমৎকারভাবে গণঅভ্যুত্থানের ভেতর থেকে মানুষের যে পরিবর্তনের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে তারা একটা নির্দিষ্ট জায়গায় আনতে পেরেছে, যেটা আমরা পারিনি। কেন? আমাদের যে লিডারশিপ আমরা যাদেরকে সামনে দিয়েছিলাম, এরা সব অসৎ, রাজনৈতিকভাবে অসৎ, অর্থনৈতিকভাবে অসৎ, এবং সেগুলো তারা দেখিয়েছে। দাদার সম্পত্তি, তাদের যে বিলাসবহুল জীবন, কি বলেছে? দাদার সম্পত্তি। তারপরে দেখা গেছে এগুলো ভুয়া। তারা কোথার থেকে টাকা আনে কেউ জানে না, কোথার থেকে এসে মানে বিলাসবহুল হোটেলে থাকে কেউ জানে না। টিউশনি করে চলতো, ক্যান্টিনের বাকি থাকতো, পয়সা দিতে পারতো না। তারা 1 বছরের মধ্যে এই যে পরিবর্তনটা, মানুষ এদেরকে দেখে এদেরকে তো এখন স্বাভাবিকভাবে নেয় না। তারা এখন টিকে আছে, তাদের রাজনীতি বেঁচে আছে অন্যের দয়ার উপরে। জামাতের সাথে তারা যদি ইউনিটি না করতো, তাহলে এই যে 6টা আসন, এই 6টা আসনও তারা পেত না।